এটা কি আঁকছি? আইরিশ। ইনার লেয়ার কি আছে? রেটিনা, ঠিক আছে। এখানে কি আছে? এটা কি? ভিট্রাস। তাহলে এবারে আমাকে বুঝতে হবে যে অ্যান্টেরিয়র সেগমেন্ট কোনটা, পস্টেরিয়র সেগমেন্ট কোনটা। এই পুরো পোর্শন বিহাইন্ড দ্য লেন্স, দ্যাট ইজ পস্টেরিয়র সেগমেন্ট, ঠিক আছে। সো ইট কন্টেন্স what? Vitreous humor. And this thing, that is the compartment in front of the lens, that is anterior segment. এই পুরো জিনিসটাই হচ্ছে anterior segment. Now anterior segment is divided into two things, right? One is anterior chamber, one is posterior chamber, right? তাহলে what is posterior chamber? So anterior surface of lens and posterior surface of iris, this thing is posterior chamber, and in front of the iris, bounded posteriorly by posterior surface of iris and anterior surface of lens, this is anterior chamber. So aqueous is present in anterior segment, that is in both anterior chamber and posterior chamber. So now anterior chamber, that is the space between the cornea and iris. So volume 220 microliter, average depth is 2.5 to 4 millimeter. It is slightly deeper in the center. দেখাই যাচ্ছে পিকচারটা, এই জায়গাটা একটু ডিপ হচ্ছে এই জায়গাটার থেকে, রাইট। আর কি আছে? It is slightly deeper in aphakia, myopia and shallower in hypermetropia. Now this posterior chamber, we have already told that total volume of aqueous. So aqueous is present both in anterior chamber and posterior chamber. Total volume of aqueous is about 0.3 ml, right? But in posterior chamber, it contains only about 0.06 ml. মানে বাকি 0.25 ml is present in anterior chamber, ঠিক। Now এগুলো পরে আসছি আমরা। This is important, যেটা আমি বললাম ভলিউম। So 0.3 ml is volume. Refractive index is 1.336. কেন aqueous humor এর refractive index important? কর্নিয়া refractive index আছে, তাই তো, লেন্সের refractive index আছে, aqueous এরও একটা refractive index আছে। কেন refractive index টা, aqueous এর refractive index কেন important? 1.336 এটা কেন মনে রাখা important? Because কর্নিয়া লেন্স এগুলো যেমন refractive medium, aqueous টাও is serving as refractive medium. লাইট যখন কর্নিয়া দিয়ে ঢুকছে সেটা aqueous দিয়ে যাচ্ছে, তারপর তো লেন্সে পৌঁছচ্ছে। সো বেসিক্যালি aqueous should have optical clarity. aqueous যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পেশেন্ট ভালো দেখতে পাবে না। সো এই জন্যই aqueous এর is acting as refracting medium, so its refractive index টা 1.336, এটা মনে রাখতে হবে। Then it is density is slightly greater than water. Osmotic pressure is slightly hyperosmotic. কেন? কারণ এই aqueous এর মধ্যে অনেক কিছু নিউট্রিয়েন্টস আছে। আমরা তো জানি যে কর্নিয়া অ্যাভাসকিউলার, সো কর্নিয়া নিউট্রিশন কোথা থেকে পায়? মেন হচ্ছে একটা aqueous এর থেকে পায়, ঠিক আছে। সো টু সাপ্লাই এই অ্যাভাসকুলার স্ট্রাকচারস গুলোকে, aqueous এর মধ্যে অনেক নিউট্রিয়েন্টস আছে। সো অবভিয়াসলি যদি নিউট্রিয়েন্টস থাকে তাহলে অসমোটিক প্রেসার বাড়বে, একদম ওয়াটারের মতন তো হবে না। সো স্লাইটলি হাইপার অসমোটিক থাকবে দেন ওয়াটার। দেন pH is 7.2. Now this is important, the rate of formation. Rate of formation is 2 to 2.5 microliter per minute. ভলিউম কত বললাম? 0.3 ml এর মতো। এইদিকে আমি বলছি যে প্রত্যেক মিনিট আমাদের চোখে 2 to 2.5 মাইক্রোলিটার অফ aqueous তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট কি করে থাকছে? ড্রেনেজ হচ্ছে, সেজন্যই ড্রেনেজের ইম্পর্টেন্স, ঠিক আছে। ওকে, দেন বায়োকেমিক্যাল প্রপার্টিজ, অ্যাজ দ্য নেম সাজেস্ট aqueous, so 99.9% ওয়াটার, জলই আছে ওর মধ্যে। অ্যান্ড অবভিয়াসলি কিছু প্রোটিনস থাকবে, অ্যামাইনো অ্যাসিডস থাকবে, আর অ্যাসকর্বেট, পাইরুভেট, ল্যাকটেট এগুলো একটু বেশি থাকবে। ইনিউলিন হচ্ছে একটা ফ্রুক্টোজ পলিমার, স্টেরয়েডস, প্রোস্টাগ্ল্যান্ডিনস এগুলো সব থাকবে। সো মেনলি এই প্রোটিনস অ্যান্ড অ্যাসকর্বেট, পাইরুভেট এগুলো হচ্ছে নিউট্রিশনের রোল আছে, নিউট্রিয়েন্টস এগুলো সাপ্লাই দিচ্ছে টু দ্য অ্যাভাসকুলার স্ট্রাকচারস, মেনলি কর্নিয়া এগুলো, ঠিক আছে। দেন ফাংশনস অফ aqueous, এটা খুব ইম্পর্টেন্ট। মেনলি আমরা চারটে ফাংশন বলতে পারি aqueous এর।
সো মেন একটা অ্যাকুয়াস মানে একটা জল জিনিস মতো রয়েছে, সো এটা একটা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অ্যান্ড টোন মেনটেন করছে। আমাদের যে ইন্ট্রাঅকুলার প্রেশার নর্মালি 10 to 21 মিলিমিটার অফ মার্কারির মধ্যে থাকে, তো সেটা মেন রেসপন্সিবল হচ্ছে আমাদের এই অ্যাকুয়াস হিউমার, রাইট? সো ইট ইজ মেনলি মেনটেনিং দ্য আইওপি অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি। দ্য ফার্স্ট ফাংশন হচ্ছে সেটা। দেন সেকেন্ড ফাংশন কি আছে? মেটাবলিজম। ওর মধ্যে অনেক অ্যাসকর্বেট, পাইরুভেট, অ্যামাইনো অ্যাসিডস এগুলো রয়েছে। সো ইট ইজ প্রোভাইডিং নিউট্রিশন টু কর্নিয়া, লেন্স অ্যান্ড রেটিনা। দেন অপটিক্যাল ফাংশন, যেটা বললাম যে শুড বি আ ক্লিয়ার অপটিক্যাল মিডিয়াম ফর ভিশন, অ্যান্ড অবভিয়াসলি লাস্টলি হচ্ছে ক্লিয়ারিং ফাংশন। তো সাইমালটেনিয়াসলি যখন প্রোভাইড করছে নিউট্রিশন, তার সাথে কিছু মেটাবলিক ওয়েস্ট যেগুলো থাকছে, যখন ড্রেনেজ হচ্ছে তখন সেগুলোকেও রিমুভ করে দিচ্ছে অ্যাকুয়াস। সো অ্যাকুয়াসের এই মেইনলি 4টে ফাংশন রয়েছে আমাদের। তো এবার আমাদের নেক্সট পোর্শন যেটা জানতে হবে, দ্যাট ইজ অ্যাকুয়াসটা কোথা থেকে তৈরি হচ্ছে। কোথা থেকে তৈরি হচ্ছে অ্যাকুয়াস হিউমার? সিলিয়ারি কি প্রসেস। ওকে, সো প্রিসাইসলি সিলিয়ারি প্রসেস বলবো না, সিলিয়ারি প্রসেসই ক্যাপিলারি নেটওয়ার্ক অফ সিলিয়ারি প্রসেস থেকে অ্যাকুয়াস তৈরি হয়। তোদের অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন, ড্রেনেজ লং কোয়েশ্চেন আসে, ঠিক আছে? নাও অ্যাকুয়াস হিউমার কি করে তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে জানবার আগে আমাদেরকে একটু আগে অ্যানাটমি অফ দ্য সিলিয়ারি বডি অ্যান্ড সিলিয়ারি প্রসেস এগুলো একটু জানতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। সো ধর এটা সিলিয়ারি বডি, রাইট? এখানে কি আছে তাহলে? এটা আইরিশ। So ciliary body কি লেখা আছে? Is anterior portion of the uveal tract located between iris and choroid, triangular in cross section. It is triangular in cross section. So apex is continuous. If this is the apex, it is continuous with what? Choroid. এইদিকে চলে যাচ্ছে কে? choroid. পেছন দিকে কন্টিনিউ হয়ে কি হবে? choroid হবে। আর বেস কে? এটা বেস। So base is attached with iris. Okay. So again we know এই পার্টটা কি আছে যেটা স্ট্রেট উইদাউট এনি প্রসেস, এটাকে আমরা কি বলি? পার্স প্ল্যানা। আর যেখানে সিলিয়ারি প্রসেস গুলো রয়েছে ওটাকে আমরা কি বলি? পার্স প্লাইকেটা। তো কি দরকার পড়লো এরকম ওর এতগুলো ফোল্ড হওয়ার? এখানে সিলিয়ারি প্রসেসের কি দরকার হলো? প্লেনই থাকতে পারতো, ওটা একটা কারণ। দেখ এখানে কি লেখা আছে? পার্স প্লাইকেটা ইট অ্যাকাউন্টস ফর 25% অফ টোটাল লেন্থ অফ সিলিয়ারি বডি। এত বড় একটা জিনিস অ্যাকোমোডেট করবার জন্য কি হয়? টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, কারণ ওখান থেকে আমার অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হচ্ছে, এগুলো হচ্ছে, সেজন্য ইট হ্যাজ টু বি থ্রোন ইনটু ফোল্ডস টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া এন্ড টু অ্যাকোমোডেট, যেটা আমাদের ইন্টেস্টাইনের ক্ষেত্রেও হয় না, অনেক লুপস থাকে, সে একই ব্যাপার, সেজন্যই ওটা হচ্ছে। নাও এই যে সিলিয়ারি বডি রয়েছে, আমরা জানি এখানে কি কি থাকে? 3টে জিনিস থাকে মেন। কিছু মাসেলস থাকে, কিছু লংজিটিউডিনাল মাসেল থাকে, কিছু সার্কুলার মাসেল থাকে, কিছু রেডিয়াল মাসেল থাকে, রাইট? মাঝখানের যে পোর্শনটা সেটাকে আমরা বলি স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে কি থাকবে? মেনলি ব্লাড ভেসেল থাকবে, ধর, ঠিক? তাহলে এখানে ধর একটা ব্লাড ভেসেল রয়েছে, ঠিক? আর কি থাকে? এপিথেলিয়াম থাকে। কিছু এপিথেলিয়াম এখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পিগমেন্টেড, এখানে পিগমেন্টেড এপিথেলিয়াম থাকে, মানে এখানে পিগমেন্ট থাকবে, ধরো পিগমেন্ট রয়েছে। আর এইদিকে থাকে হচ্ছে কিছু নন পিগমেন্টেড। তাহলে এটা যাচ্ছে আমার সিলিয়ারি বডির পুরো মেইন স্ট্রাকচার। এটা কেন দরকার? আমার প্রোডাকশন বোঝার জন্য দরকার। এবারে এই যে সিলিয়ারি অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হচ্ছে, 3টে স্টেপে মেইনলি হয় অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন। এটা যা এক্ষুনি বললাম, এই মাসেলস যেগুলো থাকে সেইগুলো। ভেসেলস কি কি থাকছে? লং পস্টেরিয়র সিলিয়ারি, অ্যান্টেরিয়র সিলিয়ারি, এগুলো থাকছে। সো ফার্স্ট স্টেপ of aqueous humor production
that consists of 10 to 20% of the total process, সেটা হচ্ছে ultrafiltration. Ultrafiltration মানে কি? Ultrafiltration of what? Of the plasma. এই যে ভেসেলস গুলো রয়েছে, ব্লাডটা হয়েছে, প্লাজমাটা আমরা পাচ্ছি। তাহলে কি হয় ফার্স্ট স্টেপে যখন আলট্রাফিল্ট্রেশন হচ্ছে, মানে এই ভেসেলস গুলো রয়েছে, এই ব্লাড ভেসেলটা রয়েছে, ওইগুলো দেখতে হবে না, এখানে খেলে দেয়। ফার্স্ট স্টেপে কি হচ্ছে, এখান থেকে কিছু আলট্রাফিল্ট্রেশন, কিছু ওয়াটার সলিউবল সলিউটস, হ্যাঁ মোটামুটি 4% ওয়াটার সলিউবল সলিউটস, সেগুলো পাস করছে এই জায়গাটাতে, আসছে আলট্রাফিল্ট্রেশন হয়ে। যেই মুহূর্তে সলিউটস আসবে, অসমোটিক প্রেসার বাড়বে, তার সাথে ওয়াটারও ড্র্যাগড হবে। সো ওয়াটার সলিউবল সলিউটস প্লাস ওয়াটার, এটা টোটাল প্রসেসের 10 to 20% মতন হচ্ছে। সো এটা এখানে এলো, স্ট্রোমার মধ্যে এলো, and it leads to formation of a stromal pool, right? তাহলে water soluble solutes along with water is dragged into the stroma to form a stromal pool, and it accumulates behind these clefts of the pigmented epithelial cell. এখানে সব এসে অ্যাকুমুলেট করলো এই জায়গাগুলোতে। এবারে এখানে কেন আসতে পারছে না অ্যাক্রস দ্য নন পিগমেন্টেড এপিথেলিয়াম? ওকে তো এখানে আসতে হবে। এটা কি? এটা পস্টেরিয়র চেম্বার, এটা অ্যান্টেরিয়র চেম্বার, এটা হচ্ছে পিউপল, বোঝা যাচ্ছে তো? এটা আইরিশ, তো এটা আইরিশের পেছনে পস্টেরিয়র চেম্বার, এদিকে অ্যান্টেরিয়র চেম্বার, তাহলে আমাকে তো এদিকে আসতে হবে অ্যাকুয়াসটাকে, ইন দ্য পস্টেরিয়র চেম্বার। তো এখন আমরা কি স্টেজে আছি? এখান থেকে প্রোডাকশনটা হলো, ওয়াটার সলিউবল সলিউটস এলো, ওয়াটার এলো, এসে ইট অ্যাকুমুলেটস বিহাইন্ড দ্য ক্লেফটস বিহাইন্ড দ্য নন পিগমেন্ট এপিথেলিয়াম সেল। এবার প্রবলেম হচ্ছে এই পিগমেন্টেড এপিথেলিয়াল সেলের এখানে কিছু টাইট জাংশন থাকে, টাইট জাংশন থাকে। তো টাইট জাংশন থাকলে তো যেতে পারছে না ইজিলি, সো ইট রিকোয়ার্স সাম এনার্জি। তাহলে সেকেন্ড স্টেপ কি হবে? কিছু এনার্জি লাগলে কি হয়? কি প্রসেস, কি ট্রান্সপোর্ট বলি আমরা? ইয়েস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। টু ওভারকাম দ্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এটাকে আরেকটা নাম বলি আমরা সিক্রিশন। এটা কনস্টিটিউট করে অ্যাবাউট 70 to 80%। সো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখন হচ্ছে বা সিক্রিশন হচ্ছে, দ্যাট ইজ अगेंस्ट সাম ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট থ্রু দ্য টাইট জাংশনস অফ দ্য নন পিগমেন্টেড এপিথেলিয়াম সেলস। তাহলে এখানে তাহলে কিছু পাম্প থাকতে হবে, রাইট? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে ইট রিকোয়ার্স সাম পাম্প। সো মেইনলি কি কি পাম্প রয়েছে? সোডিয়াম হাইড্রোজেন পাম্প রয়েছে, ক্লোরাইড বাইকার্বনেট পাম্প রয়েছে, রাইট? সো এখান থেকে আর কি হবে? এগুলো মানে এই ক্যাটায়ন্স অ্যানায়ন্স গুলোর এক্সচেঞ্জ হবে, প্রথম কথা। এবং এর সাথে আরো কিছু লার্জ সাইজ ওয়াটার সলিউবল সলিউটস লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, মানে যেগুলো আমরা বলছিলাম অ্যাকুয়াসের মধ্যে থাকে, সেগুলো তখন সব সিক্রিটেড হচ্ছে। এন্ড আরেকটা বলি, চ্যানেল থাকে অ্যাকুয়াপোরিন বলে, সেটা হেল্পে কিছু ওয়াটারও চলে যায়, ওয়াটারও ট্রান্সপোর্ট হয়, রাইট? তাহলে যখন সিক্রিশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে উইথ দ্য হেল্প অফ সাম পাম্পস, sodium, hydrogen, chloride, bicarbonate, glucose, amino acids, and other large size water soluble solutes, they are all getting transported across the non-pigmented epithelium through the tight junctions into the posterior chamber. So eta gelo second step, that is active transport. Last step will be diffusion. ওটা মোটামুটি এরকম 10% এর মতন হবে। ডিফিউশন মানে কি? এবার এখানে একটা অনেক ক্যাটায়ন্স অ্যানায়ন্স অনেক সলিউটস রয়েছে, they will themselves cause some gradient, concentration gradient. তো কি হবে? সারাউন্ডিং এরিয়া থেকে, এইসব জায়গা থেকে এবার ডিফিউশন হবে, ডিফিউশন হয়ে অনেক এক্সচেঞ্জ হবে সেই জন্য, এবং এই এক্সচেঞ্জ উইল কন্টিনিউ ফ্রম পস্টেরিয়র চেম্বার টু অ্যান্টেরিয়র চেম্বার অলসো। সেই জন্য দেখা যায় যে পস্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াসের যা কম্পোজিশন আছে সেটা অ্যান্টেরিয়র চেম্বারের থেকে একটু ভ্যারি করে, কারণ ইন পস্টেরিয়র চেম্বার যেহেতু এতগুলো ক্যাটায়ন্স অ্যানায়ন্স সিক্রিট হচ্ছে, একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আলাদা হচ্ছে, sufficient diffusional exchange is taking place from this area also and also from iris. যখন ও এখান থেকে এখানে যাচ্ছে তখন আইরিশ থেকেও অনেক ডিফিউশনাল এক্সচেঞ্জ হচ্ছে, আইরিশেরও ভাস্কুলেচার আছে অবভিয়াসলি। সো তার জন্য কি হচ্ছে? এখান থেকে সাফিসিয়েন্ট ডিফিউশনাল এক্সচেঞ্জ হচ্ছে, দুটো ফাংশন, একটা তো নিউট্রিশন কিছু অ্যাডও হচ্ছে, আর কিছু ওয়েস্ট বেরিয়েও যাচ্ছে, রিমুভও হয়ে যাচ্ছে ডিফিউশন হতে হতে, ঠিক আছে? এবার এই যে ডিফিউশনটা হচ্ছে তার থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, দ্যাট ইজ
blood aqueous barrier. মানে where does it start from? Blood aqueous barrier from here, the tight junction of the non-pigmented epithelial cell. এখান থেকে বেরোচ্ছিল আর এখানে আইরিশের যে ভেসেলস গুলো টাইট জাংশন রয়েছে এন্ডোথেলিয়ামের সেখানে, ঠিক আছে? কারণ যা এক্সচেঞ্জ হচ্ছে এখান থেকে এর মধ্যেই হচ্ছে, যেটা আমি বললাম এখান থেকে এখানে এসে যখন আসছে তখন হচ্ছে। সো দিস ইজ ব্লাড অ্যাকুয়াস বেরিয়ার, মানে কিছু ইটস নট আ রিলেট অ্যাবসলিউট বেরিয়ার, কারণ অবভিয়াসলি এখানে তো অ্যাবসলিউট রেস্ট্রিক্ট করছে না, কিছু জিনিস এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অবভিয়াসলি ইট ইজ রেস্ট্রিক্টিং সাম লার্জ সাইজ প্রোটিন টু লিক আউট, না লিক করে। তো কিছু কিছু কন্ডিশন কি থাকে, ধর আজকে কারোর ইউভিআইটিস হয়েছে বা কোনো ট্রমা হয়েছে, যদি কোনো কারণে এই বেরিয়ারটা ব্রেকডাউন হয় তখন কি হবে, প্রোটিন লিকেজ হবে অ্যাকুয়াসে, তখন আমরা সেলস ফ্লেয়ার এগুলো পাবো। সো অ্যাকুয়াস উইল নট দ্যাট বি ক্লিয়ার। এই যে অ্যাকুয়াস ক্লিয়ার থাকছে, এই প্রোডাকশন হচ্ছে, ড্রেনেজ হচ্ছে এবং ওয়েস্ট প্রোডাক্ট গুলো সব বেরিয়ে যাচ্ছে বলেই হচ্ছে। যদি কোনো কারণে লিকেজ হতে থাকে, প্রোটিনস বড় বড় প্রোটিন হতে থাকে, টার্বিড হয়ে যাবে, সো ইট উইল নট বি দ্যাট ক্লিয়ার। সো এই জন্যই ব্লাড অ্যাকুয়াস বেরিয়ার, তাহলে স্টার্টিং ফ্রম দ্য টাইট জাংশন অফ দ্য নন পিগমেন্টেড এপিথেলিয়াল সেল সিলিয়ারি বডি টু দ্য টাইট জাংশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল অফ দ্য আইরিশ, ঠিক? দিস ইজ ব্লাড অ্যাকুয়াস বেরিয়ার। নাও এটা যেগুলো বললাম স্টেপস অফ অ্যাকুয়াস হিউমার ফর্মেশন এন্ড অল দিস থিং, যেগুলো আমরা ডিসকাস করে নিলাম, ঠিক আছে? ওদের যদি বলে অ্যাকুয়াস হিউমার ফর্মেশন এন্ড ড্রেনেজ, এর পুরোগুলো সব বলতে হবে স্টেপস ওয়াইজ। লাস্টলি এবারে আমরা যেটা এখন পড়বো, আচ্ছা মেজার আমরা যে করি, এই যে 2 থেকে 2.5 মাইক্রোলিটার পার মিনিট তৈরি হয়, এই জাস্ট নামটা জেনে রাখবি, এই মেথডটাকে বলে টোনোগ্রাফি। টোনোগ্রাফি, ঠিক আছে? মানে আমরা অ্যাকুয়াস হিউমার রেট অফ প্রোডাকশন মেজারমেন্ট, সেটা টোনোগ্রাফি হয়, ব্যাস এটুকু জানলেই হবে। আর অবভিয়াসলি অ্যাকুয়াস হিউমার সবসময় একরকম ভাবে তৈরি হয় না, দেয়ার ইজ ডায়াগোনাল ফ্লাকচুয়েশন, সকালবেলায় একটু বেশি হয়, মর্নিং দেন আফটারনুন, আরো অনেক ফ্যাক্টর রয়েছে। বিশেষ করে এই ডায়াগোনাল ফ্লাকচুয়েশনটা আমাদের ক্ষেত্রে এজন্যই ইম্পর্টেন্ট, বিকজ when we are giving some anti-glaucoma medication to lower the intraocular pressure, so maximum anti-glaucoma medication they work by reducing aqueous humor production maximum. তো আমাকে তখন জানতে হবে যে অ্যাকুয়াসটা সবচেয়ে বেশি যখন তৈরি হচ্ছে সেজন্য সেই টাইমে দিলে ইট উইল ওয়ার্ক বেস্ট, রাইট? তো সেই জন্য আমরা কি বলি পেশেন্টদের, বাকি অন্য ওষুধের বলি না, খালি গ্লকোমা মেডিকেশনের জন্য আমরা বলি যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে সকালবেলা রাত্রিবেলা ওই টাইমটা মেনটেন করে দিতে হবে, যখন ইচ্ছা দিলে হবে না। সো ফর এই জন্যই, বিকজ দেয়ার ইজ আ ডায়াগোনাল ভেরিয়েশন ইন অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন। বাকি এখানে এগুলো থাক, আর অবভিয়াসলি কিছু এজেন্টস থাকে যেগুলো অ্যাকুয়াস হিউমার, যেটা আমরা গ্লকোমাতে পড়বো, যে অ্যাকুয়াস হিউমার ফার্মাতেও আই থিঙ্ক পড়েছিস, অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন বাড়ায় কমায় সেগুলো। নাও ড্রেনেজ, তাহলে অ্যাকুয়াস হিউমার তো প্রোডাকশন হয়ে গেল, এবার ড্রেনেজ কি করে হবে? আচ্ছা, এটা সিলিয়ারি বডি ছিল, এটা আইরিশ ছিল, এটা বাইরে থেকে কি যাবে এইভাবে, একটু বড় করেই আঁকছি আমি, হ্যাঁ? এটা কি জিনিস, এটা কি জিনিস, শেপটা দেখে কি মনে হচ্ছে? আইরিশের এটা সামনে কি কর্নিয়া, এটা কর্নিয়া, এটা স্ক্লেরা, রাইট? তো আমরা কি পড়লাম, অ্যাকুয়াস হিউমারটা প্রোডাকশন হলো এখান থেকে এসে এই পিসিতে এলো, তাহলে এই জায়গাটা কি বললাম? পিউপেল, কারণ এই দিকে আরেকটা পার্ট রয়েছে, ঠিক আছে? তাহলে পিউপেল দিয়ে এবারে অ্যান্টেরিয়র চেম্বারে আসবে। তো এই যখন অ্যান্টেরিয়র চেম্বারেও আসছে, কোন ডিরেকশনে যাবে? ড্রেনেজের জন্য অ্যাঙ্গেলের দিকে যাবে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল। সো whenever we are talking about angle, which angle I am talking about? Iridocorneal angle, right? আইরিশ আর কর্নিয়া এর মাঝখানে যা যা স্ট্রাকচারস রয়েছে এটাও অ্যাঙ্গেল ফর্ম করছে। তো we are talking about the iridocorneal angle. কেন হঠাৎ করে অ্যাঙ্গেলে গেল, এরকম সোজাসুজি গেলে কি হতো? মানে হঠাৎ করে এই জিনিসটা এদিকে এলো, এসে হঠাৎ করে এইদিকে যাচ্ছে কেন, বা এইদিকে যাচ্ছে কেন, কি জন্য যাচ্ছে? কিছু তো একটা ফ্যাক্টর আছে, এমনি এমনি কেন উল্টো দিকে যেতে থাকবে অ্যাঙ্গেলের দিকে? ডিউ টু থার্মাল কনভেকশন কারেন্ট। মানে এই যে কর্নিয়া রয়েছে আমাদের, কর্নিয়ার সামনে কি থাকে? একদম কর্নিয়ার সামনে, আমাদের কর্নিয়ার সামনে কি থাকে? প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম থাকে। টিয়ার ফিল্ম থাকবে তো আমাদের, না তো ড্রাই হয়ে যাবে কর্নিয়া, তাই না? সো প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম থাকে, সো কর্নিয়াটা বাইরের দিকে ফেস করে থাকছে, সো ইট ইজ কম্পারেটিভলি কুলার।
কর্নিয়াটা। দেন আইরিশ, আইরিশে কি হাই ভাস্কুলেচার, ব্লাড ভেসেল রয়েছে একদম। সো বেসিক্যালি আইরিশ ইজ আ ভেরি হাই ভাস্কুলেচার, সেজন্য আইরিশ ইজ ওয়ার্ম, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, এটা কুলার, সেজন্য একটা থার্মাল কনভেকশন কারেন্ট ডেভেলপ করছে। সেজন্য যখন অ্যাকুয়াস এখানে আসছে, ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অ্যাঙ্গেল, এইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। নাও অ্যাঙ্গেল যখন বলছি, আমাকে তাহলে জানতে হবে কিছু অ্যাঙ্গেলের স্ট্রাকচার। কি কি অ্যাঙ্গেলের স্ট্রাকচার রয়েছে? মেনলি আমরা চারটে স্ট্রাকচার অ্যাঙ্গেলের হয়। এটা ড্রেনেজ বলছে, এটা আমি পরে আসছি। যখন আইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল নিয়ে আমরা বলছি, তাহলে অ্যাঙ্গেলের চারটে স্ট্রাকচার আমরা দেখতে পাই। সো দিস ওয়াজ আইরিশ, ঠিক আছে। আমি কি বলছিলাম, আইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ফ্রম, এটা তাহলে পেছন দিকে পস্টেরিয়র কর্নিয়া, তাহলে ফ্রম পস্টেরিয়র টু অ্যান্টেরিয়র কি কি স্ট্রাকচার ফার্স্ট পাবো আমরা? এখানে আগে পাবো হচ্ছে রুট অফ আইরিশ, অ্যান্ড আর কি পাবো এদিকে? সিলিয়ারি বডির পার্ট, এটা সিলিয়ারি বডি ব্যান্ড, সিবিবি বলি, সিলিয়ারি বডি ব্যান্ড, ঠিক আছে। সো ফার্স্ট আমরা পাচ্ছি রুট অফ আইরিশ, সিলিয়ারি বডি পার্ট। তারপরে কি আছে এখানে? তারপরে কি আছে? এটা কি পোর্শন বললাম, এটা কি ছিল? স্ক্লেরা। এখানটা স্ক্লেরার অংশ আসছে কিছুটা, এই জায়গাটাতে স্ক্লেরা আসছে, দ্যাট দিস ইজ স্ক্লেরাল স্পার। এরপরে এই স্ক্লেরাল স্পারের মধ্যে, মানে পরে এই স্ক্লেরাল সালসালমোসের মধ্যেই একটা স্ট্রাকচার থাকে এরকম সিভ লাইক। এটার কি নাম? ট্র্যাবিকিউলার মেশওয়ার্ক, ঠিক আছে। এন্ড দেন এই পার্টটা কি, যেখানে কর্নিয়া শেষ হচ্ছে, এই জায়গাটা কি জায়গা? কর্নিয়া স্ক্লেরাল জাংশন, কি বলে এটাকে? লিম্বাস। লিম্বাসে কর্নিয়ার কোন লেয়ারটা শেষ হয়? কর্নিয়া 6টা লেয়ার রয়েছে, সব লেয়ার লিম্বাস অব্দি যায় না, একটা লেয়ার যায়। কোন লেয়ারটা যায় কর্নিয়া লিম্বাস অব্দি? Descemet's membrane. So peripheral termination of Descemet's membrane at limbus is known as Schwalbe's line. তাহলে these are the structure of angle of anterior chamber. From posterior to anterior, this is root of iris, ciliary body band, scleral spar, trabecular meshwork, and this portion যেখানে কর্নিয়াটা এন্ড হবে, একটাই লেয়ার এন্ড হয়, Schwalbe's line. এই যে চারটে স্ট্রাকচার বললাম, এগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, মানে এমন না স্ট্রিট ল্যাম্পে বসে বা টর্চ লাইটে দেখতে পাবো। এই চারটে স্ট্রাকচার বেসিক্যালি আমরা দেখতে পাই উইথ দ্য হেল্প অফ গনিওস্কোপি। গনিও লেন্স থাকে, সেই গনিও লেন্সের হেল্পে আমরা এই চারটে স্ট্রাকচার দেখতে পাই। নাও টকিং অ্যাবাউট, এগুলো তো স্ট্রাকচার হলো, এবার টকিং অ্যাবাউট দ্য ড্রেনেজ। ড্রেন কিভাবে হচ্ছে ওটা দেখতে হবে, এখানেই দেন। তাহলে ফার্স্টে এখানে যখন এলো অ্যাকুয়াসটা, অ্যাঙ্গেলে এলো, এই যে ট্র্যাবিকিউলার মেশওয়ার্কটা আমি বলছি, ট্র্যাবিকিউলার মেশওয়ার্ক কি বললাম? এটা সিভ লাইক স্ট্রাকচার। সো অ্যাঙ্গেলে এসে ইট বেসিক্যালি পাসেস থ্রু দ্য ট্র্যাবিকিউলার মেশওয়ার্ক, রাইট। ট্র্যাবিকিউলার মেশওয়ার্কের ঠিক সামনেই একটা ওভাল ভাস্কিউলার চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে, এখানে কিছু এন্ডোথেলিয়াল সেল থাকে, ঠিক আছে। সো যখন এই ট্র্যাবিকিউলার মেশওয়ার্কটা দিয়ে যাচ্ছে, এই সিভ লাইক স্ট্রাকচারটা হওয়ার দরকার কি পড়লো? অ্যাকুয়াসের মানে সিভ লাইক মানে কি জালির মতন, ফিল্টারের মতো কাজ করছে। সিভ মানে কি কিছু ওপেনিংস রয়েছে, যেগুলো ফিল্টার করে করে দিচ্ছে যে কোনগুলো আলটিমেটলি থাকবে, কোনগুলো আলটিমেটলি ড্রেনেজ হবে, রাইট। সেই জন্যই সিভ লাইক স্ট্রাকচারটা হচ্ছে, মানে টাইনি টাইনি ওপেনিংস হচ্ছে। এই যে ভাস্কিউলার চ্যানেল, আগে বলা হতো ভাস্কিউলার, তারপর দেখা গেছে এটা অ্যাকচুয়ালি একটা লিম্ফ্যাটিক চ্যানেল, কিছু এন্ডোথেলিয়াল সেলস রাউন্ড থাকে, এটার নাম হচ্ছে স্লেম ক্যানাল, ঠিক আছে। সো আমরা ট্র্যাবিকিউলার যে মেশওয়ার্ক রয়েছে ওটাকে তিনটে ভাগে আগে ভাগ করতে পারি, ডিপেন্ডিং আপন দ্য লোকেশন। কিরকম? যেটা একদম এর কাছে রয়েছে, লেখা আছে,
যেটা একদম এই আইরিশ আর সিলিয়ারি বডির কাছে রয়েছে, সেটা সেই পার্টটা হচ্ছে মানে এই পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ইউভিএল মেশওয়ার্ক, ঠিক আছে? যেটা তোমার কর্নিয়া স্ক্লেরা এইখানে রয়েছে সেটা হচ্ছে স্ক্লেরোকর্নিয়াল মেশওয়ার্ক, আর যেটা এই স্লেম ক্যানালের কাছে থাকছে মানে এই পার্টটা, সেটা হচ্ছে জাক্সটা ক্যানালিকিউলার মেশওয়ার্ক। জাক্সটা ক্যানালিকিউলার মানে কি? নিয়ার দ্য স্লেম ক্যানাল। তাহলে একদম এখান থেকে যদি ভাবি ইউভিএল মেশওয়ার্ক যেটা এর কাছে রয়েছে, আইরিশের কাছে, স্ক্লেরার কাছে যখন এই মিডল পোর্শন যেটা হচ্ছে এই স্ক্লেরা আর কর্নিয়ার কাছাকাছি কর্নিওস্ক্লেরাল মেশওয়ার্ক, আর যখন এই কাছে চলে যাচ্ছে সেম ক্যানালের কাছে, দ্যাট ইজ জাক্সটা ক্যানালিকিউলার মেশওয়ার্ক। তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। কি মানে এটার ইম্পর্টেন্সটা কেন এই তিনটে ভাগে ভাগ করার? বলছে কি অ্যাজ দে আর অ্যাপ্রোচিং দ্য স্লেম ক্যানাল, যখন তোর এই ইউভিএল মেশওয়ার্ক থাকছে, এখানে ওপেনিং গুলো about 25 to 75 মাইক্রন হচ্ছে, এই জায়গাগুলোর ওপেনিং গুলো অনেক বড় বড় ওপেনিং থাকছে। বাট অ্যাজ দে আর অ্যাপ্রোচিং দ্য স্লেম ক্যানাল, এই জাক্সটা ক্যানালিকিউলারের কাছে 5 মাইক্রন সাইজ হয়ে যাচ্ছে। সো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স যদি কেউ দেয়, দ্যাট ইজ দ্য জাক্সটা ক্যানালিকিউলার পোর্শন। ওপেনিং গুলো আরো ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে আরো কিছু পাস করতে দেবেই না। এটাই হচ্ছে ইম্পর্টেন্স ট্রাবিকুলার মেশওয়ার্কের এই তিনটে ভাগে ভাগ করা, ঠিক আছে? সো এটা এক্ষুনি যেটা বলছিলাম, ইনার মোস্ট লেয়ার দ্য ইউভিএল মেশওয়ার্ক 25 to 75 অ্যান্ড কর্নিওস্ক্লেরারে আস্তে আস্তে ওপেনিং গুলো ছোট হতে থাকে। তোদের কিন্তু যখন অ্যাঙ্গেল বলবে স্ট্রাকচার লিখতে, তখন কিন্তু এক একটা স্ট্রাকচার নিয়ে লিখতে হবে, ট্রাবিকুলার মেশওয়ার্ক পার্টস এগুলো পুরো লিখতে হবে। আর জাক্সটা ক্যানালিকুলার মেইনলি অফার্স রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু দ্য নর্মাল অ্যাকুয়াস আউটফ্লো। ইম্পর্টেন্ট পার্ট ইজ যে ট্রাবিকুলার মেশওয়ার্কে কিছু ফ্যাগোসাইটিক প্রপার্টিস রয়েছে, বিকজ ও ড্রেনেজে ইম্পর্টেন্ট করে, মেটাবলিজমে একটা রোল রয়েছে। অ্যান্ড আগেন ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ এই যে ওপেনিং গুলো রয়েছে সিভ লাইক স্ট্রাকচার বা এই যে ওপেনিং গুলো আমি বলছি, এটা মেনটেন করছে ওখানে হাই লেভেল অফ সাইটোস্কেলেটাল অ্যাক্টিন থাকে, এগুলো থাকে স্মুথ মাসেলস গুলো, অ্যাক্টিন, ভিমেন্টিন, ডেজমিন, যেটা দিয়ে এই সাইজ গুলো ওরা কন্ট্রোল করছে। প্লাস এদের একটা ফ্যাগোসাইটিক প্রপার্টিজও রয়েছে এই ট্রাবিকুলার মেশওয়ার্ক সেলস গুলো। স্লেম ক্যানাল যেটা বললাম, নাও এবারে কি হবে? স্লেম ক্যানালে তো পৌঁছে গেল, তাহলে অ্যাকুয়াসটা ফ্রম after formation it goes PC, through pupil it goes to AC, then due to thermal convection currents is directed to the angle of anterior chamber, then it passes to the sieve like structure that is trabecular meshwork to Schlemm canal. এবার Schlemm ক্যানালটা কোথায় গিয়ে ড্রেন করছে? এই একটা ভেসেল থাকে স্ক্লেরাল ওপরে, তাহলে এটার নাম হচ্ছে এপিস্ক্লেরাল ভেসেল। এপিস্ক্লেরাল ভেসেল কি হয়? এই স্লেম ক্যানাল থেকে বলে যে আইদার এটা 8 থেকে 10টা এরকম কালেক্টর চ্যানেল তৈরি করে যেতে পারে এপিস্ক্লেরাল ভেনে, বা একটা এরকম প্লেক্সাস তৈরি করেও যেতে পারে। এই ছোট ছোট যে ভেসেলস গুলোকে বলে অ্যাকুয়াস ভেন্স বা কালেক্টর চ্যানেলস, ঠিক আছে? আর এটা নেটওয়ার্ক করেও যেতে পারে। নাও এপিস্ক্লেরাল ভেন সেটা কোথায় গিয়ে ড্রেন করবে? আলটিমেটলি টু ক্যাভার্নাস সাইনাস via superior ophthalmic vein and anterior ciliary vein, ঠিক আছে? তো টোটাল অ্যাকাউসিউমার তৈরি হলো সিলিয়ারি প্রসেস থেকে, দেন ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে যাওয়ার পরে থ্রু স্লেম ক্যানাল চলে গেল হচ্ছে এপিস্ক্লেরাল ভেসেল, এপিস্ক্লেরাল ভেসেল থেকে চলে গেল হচ্ছে অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেন, সুপিরিয়র অপথ্যালমিক ভেন, সেখান থেকে ক্যাভার্নাস সাইনাস। আলটিমেটলি এটা গেল পুরো ড্রেনেজ। তাহলে অ্যাকুয়াসিউমার ফর্মেশন ড্রেনেজ নিয়ে কোনো কনফিউশন আছে কিছু? মোটামুটি বোঝা গেছে? তো এবার নিজেদের পড়তে হবে, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবি। তাহলে এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোদের জানতে হবে, স্টেপস অ্যান্ড ড্রেনেজ। এবারে আমরা একটু আসবো হচ্ছে এগুলো যেগুলো আমরা সব ডিসকাস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা পাথওয়ে। এতক্ষণ ধরে হোয়াট উই আর টকিং অ্যাবাউট ইজ দ্য কনভেনশনাল পাথওয়ে। কিন্তু ধর যদি কোনো কারণে আজকে কনভেনশনাল পাথওয়েটাতে কিছু প্রবলেম হলো, ট্রাবিকুলার মেশওয়ার্কে কোনো প্রবলেম হলো, সো নেচারের সবসময় একটা অল্টারনেটিভ পাথওয়ে আমাদের খুলে রাখতে হবে। সো অল্টারনেটিভ পাথওয়েটা কি আছে? ধর এই জায়গায় যেতে পারলো না, অ্যাঙ্গেলে আটকে গেল, ট্রাবিকুলার মেশওয়ার্কে গিয়ে আটকে গেল অ্যাকুয়াসিউমারটা, তখন কি করবে? এখানে কিছু কি বলেছিলাম, সিলিয়ারি মাসেলস গুলো থাকে, মনে আছে বললাম তখন? লংজিটিউডিনাল, সার্কুলার, রেডিয়াল এগুলো সব থাকে। তো
তখন কি হবে? সো দিস দ্য কনভেনশনাল পাথওয়ে ইট অ্যাকাউন্টস ফর 80 to 90% অফ ড্রেনেজ, বাকি 10 to 25% যে পাথওয়েটা হয় আনকনভেনশনাল, দ্যাট ইজ দ্য uveo-scleral pathway. So uveo-scleral pathway তে কি হচ্ছে? It goes through the ciliary muscle. Across the ciliary muscle aqueous যাবে, right? Then এই স্পেসটাতে আসবে। এই স্পেসটা কি? সুপ্রা এটা কি কোন পোর্শন? সুপ্রা প্রথমে সিলিয়ারি আসবে, সিলিয়ারি মাসেলের ওপরে আছে, সিলিয়ারি বডির ওপরে আছে সুপ্রা সিলিয়ারি, ঠিক আছে? তারপর আরো এই পেছন দিকে কি কন্টিনিউশন হচ্ছিল বললাম? কোরয়েড। তাহলে এই জায়গাটা কি হবে? সুপ্রা কোরয়েডাল। সুপ্রা কোরয়েডাল থেকে এটা আলটিমেটলি ড্রেন করবে। সো মাসেলস গুলোতেই যাবে সুপ্রা সিলিয়ারি, আরো পেছন দিকে সুপ্রা কোরয়েডাল, দিয়ে আলটিমেটলি ভাস্কুলেচার অফ কোরয়েড সিলিয়ারি বডি এইগুলোতে ড্রেন করবে। এই চারটা একটা থাকে, এটা কিন্তু তোদের বইতেও আছে, এটা কিন্তু লিখতে হবে যখন ড্রেনেজ বলবে। সো ম্যাক্সিমাম কি হচ্ছে? ট্রাবেকুলার মেশমাস, লেম ক্যানাল, কালেক্টর চ্যানেল, এপিস্ক্লেরাল ভেন, আর একটা আনকনভেনশনাল পাথওয়ে সুপ্রাকোরয়েডাল স্পেস দিয়ে ভেনাস সার্কুলেশন অফ সিলিয়ারি বডি কোরয়েড এন্ড স্ক্লেরায় গিয়ে ড্রেন করছে। সো এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেই ফ্যাক্টরস গুলো সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন করায়, হ্যাঁ, লাইক পাইলোকার্পিন, সেগুলো কিছুটা হলেও ইউভিওস্ক্লেরাল আউটফ্লোটা কমাবে, আর যেইগুলো অ্যাট্রোপিন রিল্যাক্স করে সেই ক্ষেত্রে সেটা ইউভিওস্ক্লেরাল আউটফ্লোটা বাড়াবে। এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এর জন্য জেনে রাখতে হবে। তাহলে এই পোর্শনটা গেল হচ্ছে আমার ড্রেনেজ। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বারের ডিটেলস গুলো। তাহলে আমাদের এতক্ষণ আমরা যেটা পড়লাম অ্যাকুয়াস হিউমার ফর্মেশন আর অ্যাকুয়াস হিউমার ড্রেনেজ। এবারে আমাদের যেটা জানতে হবে অ্যান্টেরিয়র চেম্বারের স্ট্রাকচারস গুলো, যেটা আমরা একটু ডিসকাস করলাম কিন্তু আরো ডিটেলসে আমাদেরকে জানতে হবে অ্যাঙ্গেলের। তাহলে আমরা এক্ষুনি একটু বলেও দিলাম, চারটে পার্ট আছে, সিলিয়ারি ব্যান্ড, স্ক্লেরাল স্পা, ট্রাবেকুলার মেশওয়ার্ক এন্ড শোয়ালবেজ লাইন। এই চারটে স্ট্রাকচার কি বললাম, এমনি খালি চোখে দেখা যায় না, উইথ দ্য হেল্প অফ কোনিওস্কোপি দেখতে হয়। সো হোয়াট ইজ সিলিয়ারি বডি ব্যান্ড? সিলিয়ারি ব্যান্ড হচ্ছে দ্য পোস্টেরিয়র মোস্ট পার্ট, একদম পেছন দিকে যেটা রয়েছে এই জায়গাটা, রুট অফ আইরিশ এন্ড সিলিয়ারি বডি ব্যান্ড। সো দিস ইজ দ্য পোস্টেরিয়র মোস্ট পার্ট। তো যখন আমরা গনিওস্কোপি করি, যে লেন্সের থ্রু দেখি, it appears as a dark or brown band. আমি ছবি দেখাবো কেমন দেখতে লাগে। So it appears as dark or brown band. This is ciliary body band. যদি তোদের অ্যাঙ্গেল দেয় লিখতে, তোদেরকে এই খালি এটুকু বললেই হবে, পার্টগুলো বললেই হবে, ড্রেনেজটা তখন বলার দরকার নেই। যদি বলে শুধু অ্যানাটমি অফ অ্যাঙ্গেল, যদিও প্রশ্নটা একসাথেই আসবে, অ্যানাটমি অফ অ্যাঙ্গেল অ্যান্ড ড্রেনেজ, এভাবেই জেনারেলি আসে। তো ফার্স্টে যদি বলে খালি স্ট্রাকচার্স বলতে, তাহলে এটা গনিওস্কোপিতে কেমন দেখতে লাগছে? It appears as a dark or brown band. It is wider in myopes and narrow in hypermetropes. Ciliary body band এর পরের স্ট্রাকচারটা কি আছে? স্ক্লেরাল স্পার, স্ক্লেরা। সো বেসিক্যালি এটা কোলাজেন থাকছে 85% and it appears as prominent একটা হোয়াইট লাইন। তাহলে ওটা ডার্ক একটা ব্রাউন ব্যান্ড, আর স্ক্লেরাল স্পারটা হচ্ছে একটা হোয়াইট লাইন। দেন ট্রাবেকুলার মেশওয়ার্ক, ট্রাবেকুলার মেশওয়ার্ক নিয়ে আমরা এনাফ ডিসকাশন করলাম অলরেডি, ওটাই লেখা আছে এখানে, ওই সিভ লাইক স্ট্রাকচারস ওর প্রপার্টিজ যেগুলো আমরা বলছিলাম এতক্ষণ ধরে, ওটাই ওখানে তখন তোদের লিখতে হবে। তিনটে পার্ট আছে, ওগুলোই এখানে লিখেছে। নাও ইম্পর্টেন্ট ইজ যে স্টেরয়েডে একটা আইওপি বাড়ার টেন্ডেন্সি হয়, এটা হয়তো তোরা জানিস, যে লং টার্ম স্টেরয়েড যদি কেউ ড্রপ ব্যবহার করে, অনেক সময় আমরা বলি গ্লকোমা হওয়ার টেন্ডেন্সি থাকে, ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার হয়। কেন হয়? কারণ এই যে স্টেরয়েডস গুলো, এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোটিন, এই নামগুলোতে এদের দেখ ফাইব্রোনেকটিন, গ্যাগ, ল্যামিনিন, এগুলোর প্রোডাকশন বাড়িয়ে দেয়। এই প্রোটিন যত বেশি হবে, সিভ লাইক স্ট্রাকচারের ওর যে প্রপার্টি ছিল, ওপেনিং গুলো কন্ট্রোল করছিল, বড় ছোট হচ্ছিল, সেটা বেসিক্যালি কি হয়ে যাবে? স্টিফ হয়ে যাবে, ফ্লেক্সিবিলিটিটা থাকবে না। সেই জন্য তখন যত আরো রিজিডিটি বেশি হয়ে যাবে, রেজিস্ট্যান্স আরো বেশি দেবে। সো আইওপিটা কি হবে? ড্রেনেজটা ভালো করে হতে পারবে না, তাহলে আইওপি বেড়ে যাবে। যদি প্রোডাকশনের যা হচ্ছে ড্রেনেজ যদি না হয়, তাহলে অ্যাকুয়াস হিউমার বেশি হয়ে যাবে, আর ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যাবে। তো এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, স্টেরয়েডে কেন ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ে। নাও শোয়ালবেজ লাইন যেটা বলছিলাম, পেরিফেরাল টার্মিনেশন অফ ডেসমেট মেমব্রেন উইথ আ ফাইন স্ক্যালপ বর্ডার, অ্যান্টেরিয়র লিমিট। আচ্ছা, নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাঙ্গেল? এই যে আমরা অ্যাঙ্গেল বলছি, অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, এই স্ট্রাকচারস গুলো, এগুলো কেন ইম্পর্টেন্ট? একটা তো হচ্ছে ফর ক্লাসিফিকেশন অফ গ্লকোমা। নাও এই যে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ছে,
আমরা তাহলে বুঝছি যে অ্যাকুয়াস হিউমার যা হচ্ছে এই অ্যাঙ্গেলটা দিয়ে ট্রেন করছে। তাহলে এটুকু বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলের উইথটাও দরকার ইম্পর্টেন্ট, আর স্ট্রাকচার্স গুলো ঠিক থাকা ইম্পর্টেন্ট ড্রেনেজের জন্য। যদি আজকে খুব সরু অ্যাঙ্গেল হয়ে যায়, অ্যাঙ্গেলটা খুব ন্যারো হয়ে যায়, তাহলেও ড্রেন করতে পারবে না, অ্যাকুয়াস হিউমার যেতে পারবে না। বা যদি স্ট্রাকচার্স গুলো স্টিফ হয়ে যায়, যেমনি বলছিলাম ট্রাবিকুলার মেশওয়ার্ক ফিল্টার করতে পারছে না, তখনও কেউ যেতে পারবে না। সো বোথ width of the angle and the structures of the angle are important in maintaining the intraocular pressure. যদি কোনো কারণে অ্যাঙ্গেল ন্যারো হয়ে যায় তাহলে আমরা বলি ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা, আর যদি দেখি কোনো স্ট্রাকচারে গন্ডগোল হয়েছে, ট্রাবিকুলার মেশওয়ার্ক ফাংশন করতে পারছে না, it leads to open angle glaucoma. So angle is important for classification of glaucoma, that we dealing with open angle glaucoma or narrow angle glaucoma. Then again ওখানে আমাদের কোনো ইনফ্লেমেশন, নিউভাস্কুলারাইজেশন এগুলো আমরা থাকতেই পারে। অনেক ক্ষেত্রে নিউভাস্কুলারাইজেশন মানে নতুন ভেসেল হওয়া, নতুন ভেসেল আইরিশেও হয়, যেটা আমরা স্ট্রিট ল্যাম্পে দেখতে পাই, কিন্তু অনেক সময় আইরিশে হওয়ার আগে অ্যাঙ্গেলে হয়, যেটাকে আমরা বলি এনভিএ। তো অ্যাঙ্গেলে যদি নিউভাস্কুলারাইজেশন হচ্ছে সেটা যদি ধরা আগে পড়ে যায় তাহলে উই ক্যান ট্রিট আর্লিয়ার, কারণ তার অনেক পরে আইরিশে নিউভাস্কুলারাইজেশন হয়। ঠিক আছে না, এটাও একটা তোদের শর্ট নোট দেয় যে তুই অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার কি করে অ্যাসেস করবি, এর শ্যালো অ্যাঙ্গেল, ন্যারো অ্যাঙ্গেল কি করে বুঝবো, এই টেস্টগুলোর নাম আমাদেরকে জানতে হবে। আইরিশ শ্যাডো, অ্যাকচুয়ালি আইরিশ শ্যাডো এটা কিন্তু ক্যাটারাক্টেড আইরিশ শ্যাডো নয়, এটা পেন টর্চ মেথডও বলি আমরা। আর একটা হচ্ছে ভ্যান হেরিক, আর এই যে লাস্ট তিনটে ওসিটি, আল্ট্রাসাউন্ড, বায়োম্যাক্রোস্কোপি, গনিওস্কোপি, এগুলো হচ্ছে সব যেগুলো মেইনলি করা হয় ডেফিনেটিভ। ঠিক আছে, নাও আমরা খালি দুটো টেস্ট নিয়ে একটু বলবো, প্রথম দুটো, একটা হচ্ছে আইরিশ শ্যাডো, একটা হচ্ছে ভ্যান হেরিক। ক্লিনিক্সে যখন আসবি, ধর আজকে যে কোনো তোদেরও ক্ষেত্রে আইরিশ মানে অ্যান্টেরিয়র চেম্বারের ডেপথ বা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা বোঝবার জন্য, মানে এগুলো কিন্তু আমরা অ্যাঙ্গেল স্ট্রাকচার দেখতে পাচ্ছি না, এগুলো আমরা উইথ বুঝতে পারছি যে অ্যাঙ্গেলটা ন্যারো আছে না ঠিক আছে। ঠিক আছে, মানে আমরা ওই চারটে স্ট্রাকচার কিন্তু দেখতে পাবো না, এটা দিয়ে উই আর অ্যাকচুয়ালি অ্যাসেসিং যে এটা ওপেন অ্যাঙ্গেল আছে বা অ্যাঙ্গেলটা কোনো ন্যারো হচ্ছে কিনা, সেটা আমরা বুঝতে পারবো খালি, রাইট। সো ডেপথ অফ এসি কি করে বুঝছি আমরা, ধর আজকে একটা নর্মাল আইরিশ রয়েছে এরকম ফ্ল্যাটের মতন, ঠিক আছে, তো যখন একটা পেন টর্চ এরকম একটা টেম্পোরাল সাইড থেকে আমরা থ্রো করছি, কি হচ্ছে, পুরো হোল অফ দ্য আইরিশ ইজ গেটিং ইলুমিনেটেড, রাইট। তাহলে কি হবে, কোনো জায়গায় দেখবো না যে আইরিশটাতে কোনো কালো বা ব্ল্যাক স্পট মতো আসছে, হোল অফ দ্য আইরিশ ইজ গেটিং ইলুমিনেটেড, পুরোটাই টর্চের লাইট পাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আজকে এসিটা শ্যালো থাকে, মানে আইরিশটা ধরো একটু সামনের দিকে এগিয়ে এসেছে, কনভেক্স মতো হয়ে গেছে, এসি ইজ ন্যারো, অ্যাঙ্গেলটা ন্যারো, দেখ এর অ্যাঙ্গেলটা কতটা ডেপথ এটা নেই, প্রায় অবলিটারেট হয়ে গেছে, তখন কি হবে, যখন টর্চের লাইটটা ফেলছি খালি এই জায়গাটাতেই পড়ছে, এ আর আলো পাচ্ছে না, সো ইট ইজ অ্যাপিয়ারিং এজ এ ব্ল্যাক শ্যাডো। এটা খুব কমনলি ক্লিনিক্সে আমাদের করা হয়। যদি ক্লিনিক্সে পেন টর্চ দিয়ে কি করে দেখবো বলি, এটা হচ্ছে একদম বেসিক ক্লিনিক্সে যেটা করা হচ্ছে আমাদের, রাইট। আরেকটা টেস্ট হচ্ছে, তো তোদের কিন্তু এটা দেখাতে অনেক সময় বলে, আরে তাহলে এটাই হলো। আরেকটা টেস্ট হচ্ছে ভ্যান হেরিক। ভ্যান হেরিকে কি করা হয়, ভ্যান হেরিকটা হচ্ছে স্লিট ল্যাম্প দিয়ে করা হয়, ওটা টর্চ লাইটে করা হচ্ছিল, এটা স্লিট ল্যাম্প দিয়ে করা হচ্ছে। কি হচ্ছে ব্যাপারটা, স্লিট ল্যাম্পের লাইটটা ফেলছি, দুটো বিম দেখতে পাচ্ছিস, এইদিকে একটা বিম পড়েছে, এইদিকে একটা বিম পড়েছে, একটা হচ্ছে কর্নিয়াল, একটা হচ্ছে স্ক্লেরাল, এই আইরিশের থেকে রিফ্লেক্ট হয়ে আসছে, ঠিক আছে। এই যে মাঝখানের যে গ্যাপটা, এই অপটিক্যালি ব্ল্যাক এরিয়া, মানে এই গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপটা মাঝখানে, দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটার উইডথটা আমায় দেখতে হয়। বেসিক্যালি বলা হচ্ছে যে এই একটা বিমের যা উইডথ হচ্ছে আর এই মাঝখানের উইডথটাও একই হওয়া উচিত বা বেশি হওয়া উচিত। যদি দেখা যায় যে এটা সরু হয়ে গেছে লাইক দিস, এই যে দেখ এইটুকু সরু হয়ে গেছে এই ব্ল্যাক এরিয়াটা, মানে এটা ন্যারো হয়ে যাচ্ছে, মানে যা ন্যারো থাকবে তার এই জায়গাটা, এই কালো এরিয়াটা একদম একটা লাইনের মতন হবে, স্ট্রিকের মতন, আর যা নর্মাল থাকবে তা এরকম দেখা যাবে একটা গ্যাপ রয়েছে, ভালো রকম একটা উইথ রয়েছে, সেটা হচ্ছে ভ্যান হেরিক মেথড, রাইট। আচ্ছা, দেন গনিওস্কোপি, লাস্টলি গনিওস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যাসেসিং দ্য অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, যেখানে আমরা প্রপার চারটে লাইন দেখতে পাবো, অ্যাঙ্গেল গুলো কেমন দেখতে লাগে, এটা এরকম দেখতে লাগে গনিওস্কোপিতে, এই অ্যাঙ্গেল গুলো আমরা লেন্সও যখন বসাই, ঠিক আছে, একদম এটা হচ্ছে আইরিশের পোর্শনটা, তাহলে এটা হচ্ছে কি সিলিয়ারি বডি ব্যান্ড, একটা হোয়াইটিশ মতো লাইন আসে, দ্যাট ইজ স্ক্লেরাল স্পার, এই পুরো ব্রাউন যেটা ট্রাবিকুলার মেশওয়ার্ক, আর এর সামনে যে হোয়াইটিশ মতন দ্যাট ইজ শোয়ালবেজ লাইন। তোদের মানে গনিওস্কোপির যখন গ্লকোমার ইনভেস্টিগেশন পড়ানো হবে, আরেকবার পড়ানো হবে, বাট মেনলি দেখতে এটা এরকম লাগে।
আর এখন আরো ইমপ্রুভ মানে অ্যাডভান্স যেগুলো হয়েছে অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটি, আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি যেগুলো বললাম সেগুলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোদের যদি বলে যে হাউ উইল ইউ অ্যাসেস দ্য অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার, তাহলে এই সবকটা টেস্টের নাম বলতে হবে। তার মধ্যে তোদের টর্চ লাইট যেটা মেথডটা বললাম ওটা জানতে হবে, ভ্যান হেরিক জানতে হবে, ভ্যান হেরিককে কি করে অ্যাসেস করছি জানতে হবে, যে এই ডেপটা দিয়ে আমরা অ্যাসেস করছি, এটা নর্মাল ছিল, এটা সরু হচ্ছে, আরো সরু হয়ে গেল, এটা লাইনের মতো হয়ে গেল, নেই, ঠিক আছে? কারণ যখন তোদের অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা পড়ানো হয় তখন এগুলো আমরা আবার ডিসকাশন আমরা করে নেব, রাইট? আর এখান থেকে গনিওস্কোপিতে এই 4টে লাইন এরকম দেখতে লাগে, ব্যাস এটুকু জানলেই হবে। ব্যাস এই অবধি থাকছে। আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, নেক্সট দিনে আমাদের যেটা টপিক হবে দ্যাট ইজ প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। তো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে তাহলে গ্লকোমার কনসেপ্ট যেটা ইম্পর্টেন্ট হলো যে অবভিয়াসলি অ্যাকুয়াস হিউমার প্রোডাকশনের সাথে একটা লিঙ্ক থাকছে। সো আইদার ড্রেনেজে যদি প্রবলেম হয় বা ফর্মেশনে যদি প্রবলেম হয়, ফর্মেশন বেশি হলো বা ড্রেনেজ কম হলো, তাহলে গ্লকোমা হবে। তো গ্লকোমা হলে মেন যে প্রবলেমটা হচ্ছে যে অ্যাকুয়াস হিউমার যদি প্রোডাকশন বাড়ে, ইন্ট্রাঅকুলার প্রেশার যদি বাড়ে, কেন গ্লকোমাটা হচ্ছে? Because that pressure, intraocular pressure increase, is transmitted backward to the innermost layer, that is the retina. রেটিনাতে কিছু গ্যাংলিয়ন সেলস থাকে, তো যখন ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় তখন ওটাতে এক্সোপ্লাজম রয়েছে যার জন্য নিউট্রিয়েন্টস গুলো আসছে এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট হয়ে, তখন সেটা ইন্টারাপ্টেড হয়ে যায়, সেই জন্য অপটিক নিউরোপ্যাথি হতে থাকে, মানে অপটিক ডিজেনারেশন হতে থাকে, সেখান থেকেই গ্লকোমা হয়। সো গ্লকোমা কিন্তু এমন না যে একদিনের ব্যাপার, গ্লকোমা হচ্ছে একটা ক্রনিক প্রোগ্রেসিভ জিনিস, এবং গ্লকোমা হচ্ছে মানেই যে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়বেই এর কোনো মানে নেই, তবে ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়লে গ্লকোমা হবে এর মানে আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। পরের দিন আমরা গ্লকোমা নিয়ে আবার ডিল করবো, ঠিক আছে?